মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা, তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা জুনের আগেই হবে জানালেন প্রেস সচিব। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে প্রধান সড়কে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা, ভয়াবহ যানজটে ভোগান্তিতে কর্মজীবীরা, ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের সঙ্গে দোকানিদের। জুলাই শহীদ কন্যা লামিয়ার গণধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল, 2 কিশোরকে আসামি করা হলেও মিলেছে 3 জনের সংশ্লিষ্টতার তথ্য, ডিএনএ টেস্টে চাঞ্চল্যকর প্রমাণ। এবং পর্যাপ্ত উৎপাদন হলেও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, কোরবানির আগ মুহূর্তে বস্তায় 250 টাকা পর্যন্ত বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম, মজুত করছেন মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ মিলারদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন রাজনৈতিক দলের নেতারা। ভোটের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা তাদের। ভোটের নির্দিষ্ট সময় ঘোষণা করলেই রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন তারা। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান তাদের। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে শুরু হয় রাজনৈতিক সংলাপ। রোববার প্রথম পর্বের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ 11 দলের শীর্ষ নেতা। প্রায় ঘণ্টাখানিক চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নেতারা। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব দেন তিনি। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। আর রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন, উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। পরে দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণ অধিকার পরিষদ ও বিভিন্ন ইসলামী দলের নেতারা বৈঠক করেন। নির্বাচনের আগে অন্তত কিছু গণহত্যার মামলার বিচার শেষ করার দাবি জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এদিকে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পাশাপাশি ভোটের নির্দিষ্ট তারিখ দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফ্যাসিবাদী আমলে যেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত, ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি, সেটা যেন সম্পন্ন হয়। ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে। পরে প্রেস সেক্রেটারি জানান, নির্বাচনের তারিখ 30 জুন পার হবে না। সাম্প্রতিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে, তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়।
সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নেতাদের বলেছেন তিনি যতদিন থাকবেন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে তারেক রহমান বলেছেন এই সরকার জবাবদিহিমূলক নয়, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার প্রধান উপদেষ্টার ডাকে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপি। বৈঠকের পরদিন বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা শুরু করেছেন, এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল্লাহ মুইন খান বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে। সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকারে এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে, সেটা গণতন্ত্র হবে না। তাহলে তো আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেই ভোট কি বলে রিগিং বলেন বাজে, সেটাই হবে আবার। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। ন্যাশনাল পিপলস পার্টি। এদিকে রাজধানী কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকার জবাবদিহিমূলক নয়, জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনায় টেকসই হবে না। সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই বলেও জানান তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলেও আশা তার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ফুটপাত ছাপিয়ে এখন প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী বাজার। মাঝ রাস্তায় মোটরসাইকেল, প্রাইভেট কার থামিয়ে সদাই করছেন অনেকে। এতে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। অফিসে যাতায়াতে চরম ভোগান্তি, ময়লা আবর্জনার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। অস্থায়ী বাজার সরাতে গেলে প্রশাসনের সঙ্গে দোকানিদের চলে ইঁদুর বিড়াল খেলা, হচ্ছে না কোনো সমাধান। সিফাত আল শাহরিয়ার এবং মোবারক হোসেন শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে গণপরিবহন, রাস্তা জুড়ে পার্কিং হচ্ছে ব্যক্তিগত গাড়ি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কমাসে ফুটপাত ছাড়িয়ে ভাসমান বাজারের দখলে মূল সড়কও, তাতে নষ্ট হচ্ছে পরিবেশ, পাল্লা দিয়ে বাড়ছে জনভোগান্তি। আর এটি এখন মিরপুর থেকে মোহাম্মদপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ি, রাজধানীর ব্যস্ততম এসব এলাকার চিত্র। রাস্তার পাশে এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। স্কুল কলেজ যারাই আসে খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারতেছে না। মাছের গন্ধটা বড় দুরন্ত গন্ধ, বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না।
আর এসব ভাসমান দোকানের পরিধি পেরে এখন মাঝ রাস্তায় কেউ মোটরসাইকেল, কেউ বা ব্যক্তিগত প্রাইভেট কার থামিয়ে করছেন বাজার সদাই। এতে 20 থেকে 30 সেকেন্ডের পথ পাড়ি দিতে সময় লাগছে 10 থেকে 15 মিনিট। তবে এ ভোগান্তি নিয়ে ক্রেতা বিক্রেতা কারোই ভ্রুক্ষেপ নেই। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে কাজে বা প্রয়োজনে বের হওয়াদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে। মাছ বিক্রি করে বা তরকারি বিক্রি করে ভ্যানওয়ালারা, ওনারা অনেক সময় রাস্তার মাঝখানে আসে। এই সকালবেলা যে অফিস টাইমটা অনেক যানজট হয়। এমনি সচরাচর আপনার রাস্তা অনেক সময় যদি যানজট না থাকে তাহলে ফ্রি থাকে। বাজার পাতে আমাকে 20-30 মিনিট আধা ঘন্টা লাগে। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এটা কি দাঁড়ানোর জায়গায়? না না না, পিছনে যানজট সৃষ্টি হয়ে গেছে। না, দাঁড়ানোর জায়গা না তো, এখানে তো দাঁড়াই নেই ওইভাবে। কেন এখানে আপনি? কো দাঁড়াইছি, এখানে ব্রেক করলাম। সব কিছু সংস্কার হচ্ছে, এই বাজারের ক্ষেত্রেও সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি। শুধু মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ি নয়, রাজধানীর অন্যান্য এলাকার প্রধান সড়ক থেকে অলিগলিও এসব অবৈধ ভাসমান ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গায় নিজেরাই এখন এসব দোকানের মালিক বলে দাবি তাদের। সামনে পিছনে গাছপালা বইছে, গাড়ি তো, এই কারণে আমরা একটু সামনে। কাস্টমার দাঁড়া রয়েছে, কাস্টমার তো আপনি সাইডে গেলেও পারবেন। জি ভাই। এই ভোগান্তির শেষ কোথায় তা যেন কারোই জানা নেই। তবে সড়কে ভাসমান দোকান ও বাজার সরাতে আইন প্রয়োগ করতে গেলে চলে টম এন্ড জেরি খেলা। লোকবল সংকটের কারণ দেখিয়ে সিটি কর্পোরেশন ও ডিএমপি বলছে একক কোনো প্রতিষ্ঠান নয়, জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকল সংস্থাগুলো এগিয়ে এলে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব। সবারই একটা কিন্তু ভূমিকা রয়েছে। শুধু পুলিশ, আপনি আজকে কিছু লোককে আমি উচ্ছেদ করলাম, আবার একটু পর আবার এসে দখল করলো, সেটা কাম্য না। আমরা চাই সবাই আইনটা মেনে চলুক, সবাই তাদের যার যার অবস্থান থেকে ভূমিকাটা রাখবে। আমাদের সিটি কর্পোরেশনের সেই সেট আপ কিন্তু নাই যে আমি একদম রাস্তাতে আমার লোক বসিয়ে রাখবো। সম্মিলিত এফোর্ট দরকার। আমরা যেমন কাজ করব, এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, সংশ্লিষ্ট যারা আছে সেখানে তারা কাজ করবে সেই জায়গাটিতে, এবং কমিউনিটিতে যারা আছেন তাদের একটি দায়িত্ববোধের বিষয় আছে। রাজধানীতে এসব অস্থায়ী বাজার ব্যবস্থায় যানজটে দীর্ঘ সময় অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তবে সড়ক ও ফুটপাতে চলাচলে ভোগান্তি নয়, নগরবাসী চাওয়া সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটবিহীন এক শহর। সকলের দাবি দ্রুত এই বাজার ব্যবস্থাকে স্থানান্তর করা হোক। তবে প্রশাসন বলছে শুধুমাত্র বিক্রেতাকে সরিয়ে নয়, পাশাপাশি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরও সচেতন হতে হবে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া এই বাজার ব্যবস্থা কখনোই এখান থেকে স্থানান্তর করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাড়লেও তুলনামূলক বাড়ছে না শস্য খাতের বরাদ্দ। টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে এ খাতে মোট বাজেটের 10% অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়া কৃষি পণ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলেও কমছে ভর্তুকির পরিমাণ। উৎপাদন পর্যায়ে কৃষকের ব্যয় কমানো গেলে ভোক্তারাও স্বস্তিতে থাকবেন বলে মত তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশে শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়লেও এখনও বাংলাদেশের অর্থনীতির প্রধান জীবনী শক্তি কৃষি। তাই জাতীয় বাজেটের নতুন পরিসংখ্যান আসলেই এ খাতে প্রত্যাশা বেশি থাকে অংশীজনদের। কিন্তু বছর ভেদে বাজেটের আকার বাড়ছে, কিন্তু অঙ্ক বাড়ছে না কৃষিতে। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। চাহিদার অনুপাতে 1 দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর দাঁড়িয়েছে 5.94%। এতে সামগ্রিকভাবে কৃষির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4% পূরণ হচ্ছে না। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের পরামর্শ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য এ খাতে বরাদ্দ দিতে হবে মোট বাজেটের ন্যূনতম 10%। আমাদের উচিত হবে যে যেমনিভাবে কৃষিখাতে, শস্য কৃষি খাতে মোট বাজেট বাড়ানো, ঠিক তেমনিভাবে ভর্তুকি বাড়ানো। নিদেন পক্ষে অন্ততপক্ষে 10%, অন্ততপক্ষে বাজেটের 10% হিস্সা কৃষি খাতের জন্য, শস্য কৃষি খাতের জন্য সংরক্ষণ করা উচিত, এবং মোট বাজেটের প্রায় 5% কৃষি ভর্তুকি খাতে প্রদান করা উচিত। এদিকে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে কমানো হয়েছে ভর্তুকির পরিমাণ। বিশ্বদাতা সংস্থার চাপে আসন্ন বাজেটেও কমতে পারে এর পরিমাণ। কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত, মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়ায় কৃষককে সহায়তা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। কৃষিখাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে, এবং তাতে করে যেই কৃষির উৎপাদন যে পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। সামগ্রিক
একটা উন্নয়নের যে পরিকল্পনা সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া এবং উৎসাহিত কৃষকদেরকে সুবিধা দেওয়া, এই কাজগুলো তো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। কৃষিতে সঠিক তথ্যের বড় ঘাটতি। সমৃদ্ধ কৃষিখাত গড়ে তুলতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের কমিটির প্রয়োজন আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হাওয়ায় পর্যাপ্ত উৎপাদন হলেও মাঠ পর্যায়ে ক্রুড মজুত করে রাখায় কোরবানির পশুর চামড়ায় ব্যবহৃত লবণের দাম বেড়েই চলেছে। গত এক মাসের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। মিল মালিকদের অভিযোগ 60 থেকে 70% ক্রুড লবণ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে গর্ত করে মজুত করা হয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় 1,14,47,000 কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য 8 কেজি হিসাবে প্রায় 1 লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন। তার বিপরীতে 11 মে পর্যন্ত মাঠ ও মিল পর্যায়ে ক্রুড লবণ মজুত রয়েছে প্রায় 17 লাখ মেট্রিক টন, কিন্তু তারপরও বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। এপ্রিলে 74 কেজি প্রতি বস্তা লবণ 600 টাকা দরে বিক্রি হলো, এখন তা বেড়ে 850 টাকায় দাঁড়িয়েছে। চামড়াটা তো আপাতত আপনার একটু নিয়ন্ত্রণ একটু আছে, আগের থেকে একটু কমের দিকে আছে, কেন বুঝি নাই, তবে চামড়ার কোনো চাহিদা নেই। 17 মাসে আপনার বৃষ্টি বাদল ছিল, তখন আপনার বাজারটা একটু বাড়ছিল। কক্সবাজারের টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণের ক্রুড উৎপাদন হয়ে থাকে। পরবর্তীতে সে ক্রুড নিয়ে আসা হয় চট্টগ্রামের বিভিন্ন মিলে। নানা প্রক্রিয়ায় ক্রুড পরিশোধন করে তৈরি হয় লবণ। মাঠের কৃষকেরা উৎপাদিত ক্রুড ছেড়ে দিল মধ্যস্বত্বভোগীরাই সে ক্রুড কিনে মাটির নিচে মজুত করেছে বলে অভিযোগ মিল মালিকদের। যেখানে লবণ উৎপাদন হয় সেখানে জমিদার এবং দালাল শ্রেণী কিছু আছে, আর কিছু টাকার মালিক আছে যারা আইডিয়াল টাকাগুলো রাখবে কোথায়, লবণ কিনে তারা রেখে দেয়। 70% গর্তের মধ্যে রাখে আর 30% উপরে রাখে, উপরেরগুলা একটু আগে ভাগে বিক্রি করে। মাঠ পর্যায়ের মজুতদাররা ধীর গতিতে ক্রুড পাঠানোর কারণে লবণ উৎপাদনে কিছুটা সংকট হচ্ছে বলে অভিযোগ এই মিল মালিকের। স্টক হোল্ডারের কাছে যারা অনেক টাকার মালিক বা যাই বলে মজুতদার বলে, ওদের মালগুলি কিন্তু আসলে এখন আসবে না। ওরা এই বৃষ্টির পরেই কিন্তু, বর্ষার পরে কিন্তু ওরা মালগুলি বিক্রি করার চেষ্টা করবে। বিসিক একমাত্র পর ওদের কাছ থেকে ওইখানে যদি তদারকি করে, মাঠ পর্যায়ে তদারকি করে যদি ওই মালগুলি আনার ব্যবস্থা করে দেয় মিল পর্যায়ে, তাইলে মালের দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই। আগে মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়া ক্রুডের দাম এখন কৃষক এবং মাঝিরা সমন্বয় করছে, তাই পরিশোধিত লবণের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিসিকের। উৎপাদনের কার্যক্রমটা একটু স্বাভাবিক হতে ওই দামটা পুনরায় বৃদ্ধি পেয়ে ওই পরিমিত মাত্রায় আগমন ঘটছে। এই জন্য এটাকে হুট করে আমরা ভাবছি যে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে 170টি মিলে ক্রুড থেকে লবণ পরিশোধন করা হয়। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট, চাকতাই, রাজাখালী এবং পটিয়া ও বোয়ালখালীতে মিল রয়েছে 111টি। মাঠ পর্যায়ে ক্রুড উৎপাদন থেকে শুরু করে মিলে এনে রিফাইন শেষে লবণ বাজারজাত করার মাঝে অন্তত 8টি পক্ষ সক্রিয়ভাবে জড়িত থাকে, আর সময় লাগে 5 থেকে 7 দিন। এর মাঝে কোনো একটি পক্ষ কারসাজি করলে অস্থির হয়ে ওঠে দেশের লবণের বাজার। চট্টগ্রামের মাঝিরঘাটের লবণ মিল থেকে কমল দে, সময় সংবাদ। ঘণ্টায় ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে অন্তত 30 জন ফিলিস্তিনি। এদিকে গাজার 77% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজা পরিস্থিতিকে অমানবিক ও নির্মম আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে স্পেন ও জার্মানি। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। গাজা ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা উপেক্ষা করে দখলদারদের অভিযানে গাজার মানবিক বিপর্যয় পৌঁছেছে চরমে। রোববার উপত্যকাটির খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা নিয়ন্ত্রণের যে পরিকল্পনার কথা বলেছিলেন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশটির সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার গাজার গণসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান
ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে চলে যেতে বলা হয় ফিলিস্তিনিদের। এতে করে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে দখলদারি বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে বাসিন্দারা। এদিকে স্পেনের নেতৃত্বে ২০টি দেশ মাদ্রিদে একত্রিত হয়ে যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানিয়েছে। স্পেন বলেছে এই যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে অবরোধ ভেঙে খাদ্য গাজায় প্রবেশ করতে দিতে ইসরায়েলের কাছে আহ্বান জানায় তারা। যুদ্ধবন্ধের দাবি জানায় জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবন্ধের সমাধান খুঁজতে ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশ ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। সাবিনা মাসুরা সহ বিদ্রোহী ৯ ফুটবলার ছাড়াই জর্ডানে ৩ জাতি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। আফিদা খন্দকারকে অধিনায়ক করে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। ফিটনেস শৃঙ্খলা ও ইনজুরি বিবেচনায় নিয়ে দল সাজিয়েছেন ব্রিটিশ কোচ। বয়স ও ফিটনেসের কারণেই বাদ পড়েছেন সাবিনা মাসুরা। সিনিয়র বেশ কয়েকজন ফুটবলার না থাকলেও এই দলকে ভারসাম্যপূর্ণ বলেছেন অধিনায়ক। এশিয়ান কাপ বাছাইয়ে হামজা, সমিত, জামালদের ম্যাচের উন্মাদনায় অনেকটা আড়ালে পড়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দলের ৩ জাতি টুর্নামেন্ট। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে সেখানেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ কোচ। কমাস আগেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ১৮ ফুটবলার। তাদের মধ্যে মনিকা, মারিয়া, ঋতু সহ মোট ৯ জন ডাক পেয়েছেন বাটলারের স্কোয়াডে। তবে জায়গা হয়নি সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। মাসুরা, সানজিদা, কৃষ্ণারাও আস্থা অর্জন করতে পারেননি কোচের। ভুটান লিগের পারফরমেন্স করেছেন সাবিনা, সুমাইয়ারা। তারপরও কেন ডাকা হয়নি তাদের? তাহলে কি ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন বাটলার? তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ কোচ। সাবিনার অভিজ্ঞতা এবং অর্জন নিয়ে কোনো সন্দেহ নেই। তার বয়স ২৮। এখনই উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবা। আর মাসুরার খেলার মতো ফিটনেস নেই। অনেক বিষয় বিবেচনায় নিয়ে দল নির্বাচন করা হয়েছে। গত ৬ মাসের পারফরমেন্স, খেলার ধরন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের কর্মকাণ্ড, শৃঙ্খলা এবং ইনজুরির ইতিহাসও বিবেচনা করা হয়েছে। কৃষ্ণা প্রায় ১.৫ বছর মাঠের বাইরে। সানজিদাও বেশি ম্যাচ খেলেনি, নীলাও ইনজুরিতে। আর সুমাইয়া জাতীয় দলে তো তেমন সুযোগই পায়নি। এছাড়া ভুটান লিগ সে পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। সেখানে মিস কিরণও খেলতে পারবেন। দলে সিনিয়র ফুটবলাররা থাকতে কেন অধিনায়কের দায়িত্ব পেলেন আফিদা খন্দকার? তারও সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন বাটলার। শুধু খেলা কিংবা অভিজ্ঞতা নয়, নেতৃত্বের গুণাবলী এবং আরো কিছু বিষয়ের উপর অধিনায়কত্ব হয়। সেই বিবেচনায় আফিদা অধিনায়ক হয়েছে, এটা আমার সিদ্ধান্ত। ৩ জাতির এই টুর্নামেন্টের ডাক পাওয়া বেশিরভাগ ফুটবলারই উঠে এসেছেন অনূর্ধ্ব ২০ দল থেকে, যাকে ফুটবলের উন্নয়নের অংশ হিসেবে দেখছেন বাটলার। আগামী ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের। ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা জুনের আগেই হবে, জানালেন প্রেস সচিব। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে প্রধান সড়কে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা। ভয়াবহ যানজটে ভোগান্তিতে কর্মজীবীরা। ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের সঙ্গে দোকানিদের। এবং জুলাই শহীদ কন্যা লামিয়ার গণধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল। 2 কিশোরকে আসামি করা হলেও মিলেছে 3 জনের সংশ্লিষ্টতার তথ্য। ডিএনএ টেস্টে চাঞ্চল্যকর প্রমাণ। এ ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।